মুক্ত গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্পাদক পরিষদের আলোচনায় অভিমত। ভালো সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ টিআইবির। বিশেষ অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া। স্বাগত জানাতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়ানোর আহ্বান। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। ডিসেম্বরে নির্বাচন চায় 12 দলীয় জোট। মতপার্থক্য থাকলেও রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়ে ছাড় দেওয়ার আহ্বান কমিশন প্রধানের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন। বলেন, আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। এক ধরনের আশাবাদী হয়ে উঠছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকবো। কিন্তু খামাখা একেবারে এইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। সভায় যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলোর অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখনো কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলেই তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর অথবা ভারতীয় দোষর। বিএনপি মহাসচিব বলেন, অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া
যে ব্যাপারটা আছে এটাকে আমরা সমর্থন করব না। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের। দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশে বিপুল সংখ্যায় গণমাধ্যম যেনতেনভাবে চলছে। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভালো সাংবাদিকতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবির একটি অনুষ্ঠানে তিনি সহ বক্তারা বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় নিরাপত্তা এজেন্সির কারণে। তাদের পরিবর্তন দরকার। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল কেউ চাইতেই পারেন, কিন্তু এর নামে নারীদেরকে নোংরা ভাষায় উপস্থাপন করেছে একটি গোষ্ঠী। সরকার এ নিয়েও চুপ আছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মিডিয়াকে এজেন্সির দ্বারা নিয়ন্ত্রিত করা যাবে না। এ নিয়ে তথ্য মন্ত্রণালয়কে কাজ করার আহ্বান জানান। মামলার খবরটা হবে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, যদিও সেটা সাংবাদিকতা পেশা সংক্রান্ত নয়। আমাদেরকে তাই খুব ক্লিয়ারলি চিহ্নিত করতে হবে যে সাংবাদিকতার জন্য কোন মামলাটা হয়েছে এবং কোথায় কে আক্রান্ত হয়েছেন। এখন মিডিয়ার ডেলিভারেবলস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং, পাবলিক গুড, পাবলিক ইন্টারেস্টে। ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টিং কেন করলাম সেটার জন্য তো আমার জবাবদিহি করতে না হয়, সেটা আইনগত প্রাতিষ্ঠানিক কাঠামো আমাকে তৈরি করতে হবে। নির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেন। পরে আমির খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকেই কমফোর্ট মনে করছে, কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেছেন, এই প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। আর এরপর বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে বৈঠক হয় বিএনপির। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশান নয়, তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 6 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে তিনি রওনা হবেন। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সটি সোমবার হেথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল 4:10 রওনা হবে। দোহায় যাত্রা বিরতি দিবে রাত 1:25 আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল 10:30টার মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানাতে হবে। সবার দুহাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা, আর গাড়ি বহরের সাথে মোটরসাইকেল এবং হাঁটা যাবে না। এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন প্রতিবেশী একটি দেশ প্রপাগান্ডা চালাচ্ছে বলেও জানান তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার উপরে প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই মিয়ানমার সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ।
পরিস্থিতির এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহ বেনাম খান। প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়গুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। মিয়ানমারের গণতান্ত্রিক সংকটের দিকেই সবাই মনোযোগ দিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখন আড়ালে চলে যাচ্ছে। আমাদের এই বিষয়টিকে আবার সামনে আনতে হবে এবং মূল আলোচনার সঙ্গে একীভূত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো চুক্তি করেনি বাংলাদেশ, নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি, কোনো কিছু বাস্তবায়ন হয়নি, কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই, জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। জানান, বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি প্রক্সি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় অনুঘটকের কাজ করছে কমিশন। 12 দলীয় জোটের মতে কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তাভাবনা করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনায় রোববার 12 দলীয় জোটের সাথে বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পাঠানো 166টি সুপারিশের মধ্যে 110টির সাথে একমত প্রকাশ করে জোট। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি জানান, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের লক্ষ্য, যা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তার পথরেখা তৈরি করবে। শুধু কমিশন নয়, ভিন্ন মতের জায়গাগুলো রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আলোচনার মাধ্যমে কয়েকটি দ্বিমতের জায়গায় একমত হয়েছে 12 দলীয় জোট। বিরোধিতা করেছে সংসদের মেয়াদ 4 বছর ও প্রার্থিতার বয়স, গণভোট, গণ অধিকার পরিষদের বিষয়ে। জনগণের ভোটে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষে তারা। তবে আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্রুত নির্বাচনের দাবি। কমিশন উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছে বলেও মনে করে 12 দলীয় জোট। সংস্কার চাই, যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা,
লক্ষ্যে আমরা এগিয়ে যাব। রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে নতুন স্বৈরশাসনের বন্দোবস্ত যেন করতে না পারে সেজন্য দ্রুত ঐকমত্যে পৌঁছানোর তাগিদ দেন 12 দলীয় জোটের নেতারা। কালক্ষেপণ না করে যে সংস্কারগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করা দরকার ওগুলো জারি করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে রংপুরে পদযাত্রা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। আর এ বিষয়ে আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান খোঁজ খবর রাখছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি মাজহার, পদযাত্রায় জনসমাগম কেমন দেখছেন জানাবেন, কি বলছেন আন্দোলনকারীরা? বৃষ্টি কথা তো একটাই, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই দাবিতে এখন যে রংপুর মহানগরীর যে শাপলা চত্বর আছে, আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এই শাপলা চত্বর পুরো এলাকাটি কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি, এখানে তারা জড়ো হয়েছেন। এখানে সমাবেশ হবে, পূর্ববর্তী সমাবেশ হবে, সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির যিনি ভাইস কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখানে তারা জড়ো হয়েছেন, সবাই কিন্তু ভুক্তভোগী মানুষ। অর্থাৎ তিস্তায় এই যে গেল 50 বছর ধরে কিভাবে মানুষ নিষ্পেষিত হয়েছে সেই গল্প কিন্তু তারা এখানে এসে বলছিলেন। এবং তাদের একটাই দাবি যে চীন সফরে যেমন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু চীন থেকে ফিরে আসার পরে এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আর সেরকম কোনো আলোচনা হচ্ছে না। এতে কিন্তু তারা গোস্বা হয়েছেন। এখানকার যারা নদী সমন্বয়ক যারা আছেন তারা বলছিলেন কিছুক্ষণ আগে, এই নদী রক্ষা আন্দোলন কমিটির যিনি প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু যেটি বলছিলেন যে আর কোনো টালবাহনা বা গরিমসি নয়, এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার কাজটি শুরু করতে হবে। এবং আজকের যে কর্মসূচির কথা যদি আপনাকে বলি, এইখান থেকে সমাবেশ হওয়ার পর এখান থেকে একটি গণপদযাত্রা শুরু হবে এবং সেটি টাউন হল মাঠে গিয়ে শেষ হবে এবং সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন যে নদী ভাঙ্গা যারা মানুষ আছেন তারা এবং যারা এই নদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। সবার একটাই দাবি, এই সরকারের আমলে যদি শুরু না হয় সেটি ঝুলে যাবে, এভাবে কথাও বলছিলেন এখানে যারা আছেন, সেটি ঝুলে যাবে কথাও বলছিলেন এখানে যারা আছেন তারা। মাজহার, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে সকালে বোয়ালচত্বর এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করলে তাতে হামলা চালানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, হামলাকারীরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত, যদিও বিএনপির দাবি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এই আন্দোলনকারীরা।